জামায়াতের সঙ্গে জোটে আপত্তি ছিল এনসিপির দুই প্রভাবশালী নেতার, দাবি মুশফিকের। এপ্রিলের বড় মূল্যবৃদ্ধির পর জুনে এলপিজির দাম কমালো বিইআরসি। বর্ণাঢ্য আয়োজনে যশোরে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন। নাশকতার অভিযোগে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার। ৪০ জেলায় তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন। হারের বৃত্তে বাংলাদেশ, তবু র্যাঙ্কিংয়ে সুখবর দিল আইসিসি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন দাবি করেছেন, দলটি নির্বাচনের অনেক আগেই জোটবদ্ধভাবে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কোন দলের সঙ্গে জোট হবে তা নিয়ে দলের ভেতরে দীর্ঘদিন মতবিরোধ ছিল। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, এনসিপির বিভিন্ন নির্বাহী কাউন্সিল ও সাধারণ সভায় অধিকাংশ সদস্য এককভাবে অথবা বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় জোট গঠনের পক্ষে মত দিয়েছিলেন। তবে দলের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মুশফিক দাবি করেন, দলের সঙ্গে সম্পৃক্ত দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না। তারা হলেন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আসিফকে দলে যোগ দিতে দেওয়া হয়নি এবং মাহফুজ শেষ পর্যন্ত এনসিপিতে যোগ না দিয়ে অল্টারনেটিভ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দলের ভেতরে পারস্পরিক অবিশ্বাস, বিভক্তি এবং নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। পাশাপাশি তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের কথাও উল্লেখ করেন তিনি। মুশফিকুস সালেহিন এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জুন মাসের জন্য ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা ৬ পয়সা। গত মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৯৪০ টাকা। শুধু এলপিজি নয়, কমেছে অটো গ্যাসের দামও। লিটার প্রতি ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস, আমদানি ব্যয়, জাহাজ ভাড়া এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে সরকারি খাতের এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে কমিশন সতর্ক করেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বা অটো গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সহধর্মিণী মৌলুদা আলমকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন রবিউল আলম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত রবিউল আলম বলেন, জীবনের এই পর্যায়ে এসে এমন ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ভাষাহীন। তিনি অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও সমাজে তার অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। তিনি শহরের শঙ্করপুর এলাকার আকামত আলীর ছেলে। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় যশোর শহরের শহীদ মিনার সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওইসব আলামত জব্দ করে। পুলিশের দাবি, ঘটনার তদন্তে সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির নেতৃবৃন্দ মোমবাতি হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ সন্ধ্যায় শহরের দরাটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যশোরের আহ্বায়ক নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আবহাওয়ার সংবাদ। চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহের আভাস রয়েছে। এরই মধ্যে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি না হওয়ায় গরমের অনুভূতি বেড়েছে। ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ দেশের 40 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামীকাল বুধবারও অব্যাহত থাকতে পারে। সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা সহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ত্রিদেশীয় টি-20 সিরিজে টানা 2 ম্যাচে হেরে হতাশায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এরই মধ্যে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে টাইগ্রেসরা। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 4 ধাপে গিয়ে 20 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চলমান সিরিজে 3 ম্যাচে তিনি করেছেন 181 রান। এছাড়া 2 ধাপে গিয়ে 60 নম্বরে উঠেছে স্বর্ণা আক্তার এবং 1 ধাপে গিয়ে 46 নম্বরে অবস্থান করছেন শোভানা মুস্তারি। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। অন্যদিকে টি-20 ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। টানা হার সত্ত্বেও ব্যক্তিগত পারফরমেন্সে বাংলাদেশের নারী ক্রিকেটারদের এই অগ্রগতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে দলকে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।